সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ ওয়াকআউট। সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে প্রধানমন্ত্রী। বাগেরহাটে বাস মাইক্রোবাস সংঘর্ষে বর কনে সহ ১৩ জনের প্রাণহানি, নিহতদের ১১ জনই একই পরিবারের সদস্য। তেল শোধনাগার সহ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত, যুদ্ধ বন্ধে ৩ শর্ত তেহরানের। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শুরু হলো সংসদের নতুন যাত্রা। যদিও তুমুল হট্টগোল, ফ্যাসিবাদ বিরোধী স্লোগান আর বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। রাষ্ট্রপতির ভাষণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দলীয় নেতা বলেছেন, এই রাষ্ট্রপতি ছাত্র জনতার খুনের সহযোগী, তাকে মেনে নেওয়া হবে না। এদিন কণ্ঠভোটে পাশ হয় ১৩৩টি অধ্যাদেশ। পরে অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। এ নিয়ে থাকছে হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের হার নামানা রক্তস্নাত বিজয় আর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পরিক্রমা পেরিয়ে ২০ মাসের বিরতি শেষে প্রাণ পেয়েছে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সংসদ। ত্রয়োদশ সংসদের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদ কক্ষে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় তুমুল হট্টগোল। মাননীয় সদস্যবৃন্দ, বিরোধী দলের সংসদ সদস্যরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক বলে বিভিন্ন স্লোগান দেন। করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার অনুরোধ করলেও বিরোধী দলীয় নেতারা ওয়াকআউট করেন। ২৪ সালে সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম, আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন। প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ করা হয়েছে। প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন। এরপর রাষ্ট্রপতি তার বক্তৃতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তুলে ধরে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য জানান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটেছে। সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। এ সময় বর্তমান সরকারের কয়েকটি কর্মসূচির উল্লেখ করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ নতুন সংসদে উত্থাপন করেন। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। এছাড়াও এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি সহ মোট 5টি কমিটি গঠন করা হয়। উপস্থাপনীয় কাগজপত্র। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।
জাতীয় সংসদ জনগণের হয়ে জনপ্রতিনিধিদের কথা বলার জায়গা। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ মানুষের কথা বলার জায়গা হয়ে উঠবে বলেই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। আর সরকারি দল এবং বিরোধী দলের তর্ক বিতর্ক বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সংসদ আগামীতে মানুষ দেখতে পাবে, এমনটাই প্রত্যাশা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা বলেছেন, এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায় বিচার। অধিবেশন শুরু হয় স্পিকারের আসন শূন্য রেখেই। প্রধানমন্ত্রীর সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে তার সভাপতিত্বে শুরু হয় কার্যক্রম। মেজর হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন সংসদ সদস্যরা, জানাচ্ছেন সেলিম মালিক। সভাপতির আসন শূন্য রেখেই শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন। পবিত্র কুরআন তেলাওয়াতের পর অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সভাপতির নাম ঘোষণা করেন তিনি। নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। মাননীয় সভাপতি। পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় পরবর্তী কার্যক্রম। এ সময় নির্বাচনের জন্য স্পিকার পদে একজন ও ডেপুটি স্পিকার পদে একজন করে নাম পাবার কথা জানান ডক্টর মোশাররফ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সংসদ সদস্যরা স্পিকার পদে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করেন। চিত্রে শপথ করিতেছি যে পরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলের প্রতি আইন অনুযায়ী 20 মিনিট বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হলে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। সংসদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ উপনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে প্রস্তাব করেছেন রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে যে সংসদ শুরু হলো, আগামী 5 বছর সরকার ও বিরোধী দলের সম্পর্ক কেমন যাবে তা সময় বলে দেবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, তাদের নির্বাচিত প্রতিনিধিরা এই সংসদে তাদের কথাই তুলে ধরবেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনে শহীদ ও জামাত ইসলামের নেতা মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাঈদী সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয় সংসদে। ইফতেখার রেজার রিপোর্ট। মুক্তিযুদ্ধের শহীদ। অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, 2025 সালের 30 ডিসেম্বর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান এ সময় স্মরণ করা হয়। গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা শোক প্রস্তাব আনা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসাইন সাঈদী সহ বিশিষ্টজনদের মৃত্যুতে। অধিকার সংশোধন অধ্যাদেশ জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওসমান হাদির উপরও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। শোক প্রস্তাব আনা হয় বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার, শাপলা চত্বরে নিহত আলেম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ফেলানির উপরও। ফাহাদের নাম
আমরা প্রস্তাব বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন। শোক প্রস্তাব উত্থাপনের পর তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তো আমরা এখন 1 মিনিট পরে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সরকার দলের সংসদ সদস্যরা। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদের সদস্যরাও। এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় শোক প্রস্তাব। নবম জাতীয় সংসদের পর দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ ছিল অনেকটাই ফিকে। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ধাপ পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হলো। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের প্রত্যাশা, এবারের সংসদ হবে অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে বৈশ্বিক মানদণ্ড অনুসারে সম্পূর্ণ অগ্নি নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বৃহস্পতিবার বেবিচক ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে কথা বলেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, কার্গো ভিলেজে আগুনের পর নতুনভাবে অগ্নি নির্বাপন ও নিরাপত্তার বিষয়ে কাজ করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো মেরামত করে কার্যক্রম চালানো হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এবং যে কোনো ধরনের অগ্নিকাণ্ড দ্রুত নেভানোর সব ধরনের সরঞ্জাম রাখা ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ফলে পূর্ণ সক্ষমতা নিয়ে এখন ফায়ার সার্ভিস বেবিচককে সহায়তা করতে পারবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল ও বেবিচকের চেয়ারম্যান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিগত 18 মাস বিশেষ সময় পার করে দেশ একটি গণতান্ত্রিক পথে যাত্রা করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা ক্যান্টনমেন্টে সেনা মালঞ্চে 71 সালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, গত 18 মাস ধরে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চলে গেছি। কিন্তু সরকার আজকে প্রথম সেশন ছিল, এখানে সব সরকার এবং বিরোধী দলরা ছিল। একটা প্রাণবন্ত সংসদ দেখতে পেলাম। ইনশাআল্লাহ দেশ এবং জাতি এগিয়ে যাবে এই রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জাতি এগিয়ে যাবে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের উদ্বোধন করা হলো ফুটওয়্যার ব্র্যান্ড স্টে ফুটওয়্যারের নতুন আউটলেট। বুধবার বিকেলে আয়োজিত এই আউটলেটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের চাহিদা ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে স্টে ফুটওয়্যার ভবিষ্যতেও মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টে ফুটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, অভিনেতা তৌসিফ মাহবুব সহ সংশ্লিষ্টরা। নতুন এই আউটলেটে আধুনিক ডিজাইন, আরামদায়ক পরিবেশ এবং উন্নত সেবার সমন্বয় করা হয়েছে। এখানে গ্রাহকরা সহজেই দেশি ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের ফুটওয়্যার সংগ্রহ করতে পারবেন।
সিরিজ জয়ের লক্ষ্যে কাল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ভালো ছন্দ খুঁজে পেয়েছে স্বাগতিক বোলাররা। নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানকে 114 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে সহজ জয়ই তুলে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে চায় মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে সফররতরা। বাজেভাবে হারার পর থেকে বেশ সমালোচনার মুখে পড়েছে সালমান আঘার দল। সিরিজ বাঁচাতে এই ম্যাচে মরিয়া হয়েই মাঠে নামবে তারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।